বাংলাদেশ ইস্যুতে এবারে নজর রাখবো। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনের মুখোশ এবার উন্মোচন হয়েছে। এই মুহূর্তে সরিয়ে দাঁড়িয়েছে আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। নাম না করে নেতৃত্বের বিরুদ্ধে উমামার বিষোদগার কি বললেন তিনি, যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, হঠাৎ করে কেনই বা বিষোদগার এবার করলেন আন্দোলনের মুখপাত্র এবং কি বললেন, তার কথাতে কি রয়েছে? দেখো, যা বললেন তা বিস্তৃত শেষ করে বলে শেষ করা যাবে না। তবে যে প্রেক্ষাপটটা যদি বলতে হয়, সেদিক থেকে শুরু করতে গেলে বলতে হয় যে তোমার 5 আগস্ট যেভাবে এই বৈষম্য ছাত্র আন্দোলন বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় মাথা চাড়া দিয়ে উঠেছিল এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দেওয়া হলো, এই যে ঘটনা, এটা আসলে একাংশ সরলমতি ছাত্রছাত্রীদের উস্কে দিয়েছিল। একটা উস্কে দেওয়ার কারণেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। আমরা কিন্তু বিশ্ববাসী দেখেছে তোমার এই শেখ হাসিনার বাড়ির সমস্ত আসবাবপত্র, মুরগি, এমনকি শেখ হাসিনার যে অন্তঃবাসটুকু পর্যন্ত তারা চুরি করেছে বা লুট করেছে। এটা কি ধরনের ছাত্র আন্দোলন, কি ধরনের তোমার বিক্ষোভ জানিয়ে বিক্ষোভ ঘটনা কিন্তু আগে বলেই প্রশ্ন উঠেছিল। এবং এই যে আন্দোলনের নেপথ্যে যে একটা মুখোশ ছিল, সেই মুখোশটা কিন্তু একটু একটু করে তোমার খুলতে শুরু করেছে। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এখন কেউ কারো কথা শুনছে না, যে যার মতো করে চলছে। তোমার যারা উপদেষ্টা রয়েছেন বা প্রধান উপদেষ্টা, তাদের মধ্যে তোমার সমন্বয় নেই। এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সনাতনীদের উপর হামলা আক্রমণ চলছে। এই অবস্থায় তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে সরে দাঁড়ালেন তোমার উমা ফাতেমা। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মুখপাত্র ছিলেন এই উমামা ফাতেমা। এই প্ল্যাটফর্মটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। রাতে ফেসবুকে এই দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি তার সিদ্ধান্তের কথা জানান। সঙ্গে তিনি সংগঠনটির বিরুদ্ধে নানা অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তোলেন। তোমার যে স্ট্যাটাস তিনি দিয়েছেন, সেই স্ট্যাটাসে তিনি লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। এই তোমার এই যে অবস্থা তৈরি হয়েছে, কাউন্সিল গঠনের পরে কিন্তু তিনি সরে দাঁড়ালেন। তিনি আরো লেখেন, এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই। কিন্তু দলীয় লেজুর, ঠিক এইভাবে বলেছে, কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো। তাই আমার উপর তোমার অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম। পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি, মিছিল করেছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধ প্রচার চালায়। মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভিতর থেকে কতটা ছোট লোক, কি শব্দটা ব্যবহার করেছি তুমি দেখো, ছোট লোক হতে পারে, আমি হাড়ে হাড়ে টের পাই। ওই সময়গুলোতে এই সকল সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে তুলে ফেলতেও এই তোমার এক মুহূর্তেও লাগে না। আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধা বানিয়ে কে হয়েছে। এই যে তাদের অভ্যন্তরীণ যে বিবাদ এবং তাদের যে সমন্বয়ের অভাব সর্বক্ষেত্রে এখন ফুটে উঠছে। আসলে তিনি আরো লেখেন, বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডউইল সম্পন্ন মানুষ রয়েছে বা ছিল, যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে এসেছিলেন, চেষ্টা করছে কাজ করার, কিন্তু তারাও এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি। আমার এই তোমার যে বিষয়টি তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, যে একটা মতানৈক্য যে তৈরি হয়েছে তা স্পষ্ট, এবং যারা তোমার তোমার একটু স্বাধীনভাবে স্বচ্ছতার সাথে কাজ করতে চাইছেন, এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কিন্তু বর্তমানে সে কাজটা করতে পারছে না। যার কারণে এই বিরোধ তৈরি
তৈরি হয়েছে, আর কাউন্সিল গঠনের পর সেটা প্রকাশ্যে বেরিয়েছে এবং এটা হতে বাধ্য। দেখো, একটা কথা বলে, যদিও এটা বিতর্কিত কথা, তখনই বলতে হয়, না বললে লাভ নেই। বিতর্কিত হলেও যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। তবু যদি কোনো ত্রুটি থাকে, যদি বলার ক্ষেত্রে যদি কোনো বিশেষ জাতিগোষ্ঠীর মধ্যে কোনো আঘাত সৃষ্টি হয়, তার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। বলতে সবসময় বলা হয়, স্ত্রী নায়ক এবং শিশু নায়কদের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে যথেষ্ট তোমার ঝুঁকি থাকে। তবে স্ত্রীনায়কের ব্যাপারটি কিন্তু শিক্ষার পর তারা অনেকটাই এগিয়েছেন। এখন নারী পুরুষ সমানভাবে তারা দেশ গড়ার কাজে এগিয়ে চলেছেন। কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো যে শিক্ষার হার নারীদের শিক্ষার হারটা কিন্তু তলানিতে। একটা বড় শক্তি, মহিলাদের বড় শক্তি এখনো ঘরে আবদ্ধ, বুরখার নিচে তারা আবদ্ধ আছেন। তারা কিন্তু তাদের মত প্রকাশের ক্ষেত্রে সেভাবে বেরিয়ে এসে তাদের মত প্রকাশ করতে পারছেন না। এবং শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে, যারা এখনো এই আন্দোলনে তারা ছিলেন, তারা কিন্তু এক প্রকার তোমার নৈরাজ্য সৃষ্টি করে এই কাণ্ডটা ঘটিয়েছিল, যা গোটা বিশ্ব মেনে নিতে পারেনি। এবং এই ব্যাপারে যে নিজেদের মধ্যে একটা বিবাদ বিরোধ তৈরি হবে, তা নিয়ে কিন্তু সন্দেহের কোনো অবকাশ ছিল না। এবং সেটাই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এলো। এবং এই ফাতেমার এই সরে দাঁড়ানো কিন্তু এরই একটা ফলশ্রুতি বলে যারা বিশেষজ্ঞরা রয়েছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু মনে করছেন। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দেবব্রত তোমাকে। আপনারা শুনলেন, অর্থাৎ হঠাৎ করে শুক্রবার রাতে ফেসবুক সমাজ মাধ্যমে একটা দীর্ঘ স্ট্যাটাস লিখেন ফাতেমা এবং বিষোদ্গার করলেন তিনি। সঙ্গে সংগঠনটির বিরুদ্ধে নানান অনিয়ম, অনৈতিক এবং বিশৃঙ্খলার অভিযোগ তুলেন তিনি। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক প্রকার মুখোশ উন্মোচন করলেন ওবামা ফাতেমা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।